ব্যোমকেশের ঘরে দুটো চেয়ারে আমরা দুজন বসে রয়েছি। বাইরের জানলা দিয়ে সকালের রোদ এসে পড়ছে। ব্যোমকেশের হাতে বেশ কিছুদিন হলো কোনো কেস নেই। আসলে সেই মাথা ঘামানোর মতো কেস না থাকলে আজকাল আর হাতে নেয় না। তাই অবসর সময় আমাদের ছোট বড় নানান ব্যাপারে আলাপ আলোচনা করেই কাটে। ফাঁকে ফাঁকে আমি ব্যোমকেশের আগের সলভ করার চেষ্টার ব্যাপারে লিখে রাখি। বিষয় নিয়ে আমার মতভেদ লেগেই থাকে। আজও তেমনই একটা কোনো বিষয় নিয়ে তার সাথে বেশ কিছুক্ষণ মতভেদ চলার পর আমি বললাম, না ব্যোমকেশ, তোমার এই ভাবনা সঠিক নয়। যদি অপরাধীর অপরাধ করার কোনো কারণই না থাকে তাহলে সে অপরাধ করতে যাবে কেন? তুমি বুঝতে পারছো না অজিত, অপরাধ প্রবণতা ব্যাপারটাই হলো এরকম যে অপরাধীর মস্তিষ্ক ঠিক খুঁজে খুঁজে কোনো না কোনো একটা কারণ বার করে এবং তাকেই মোটিভ করে নেয় অপরাধ করার জন্য। খুব স্বাভাবিকভাবে একটা সাধারণ মানুষ এই সমস্ত কারণকে নিজের থেকে দূরে সরিয়েই রাখে, যাতে কোনো অপরাধ সে না করে ফেলে। সেক্ষেত্রে সে জানে এটা অপরাধ বলে গণ্য হলে তার শাস্তি হতে পারে, তাই সে এই সমস্ত কারণগুলো থেকে নিজেকে দূরে সরিয়েই রাখে। আর অপরাধী করে ঠিক তার উল্টোটা। এই ব্যাপারটা কি সব অপরাধীর ক্ষেত্রে খাটে ব্যোমকেশ? সেটা বলা কঠিন। আসলে মাঝে মাঝে মানুষ রাগের মাথায় কিংবা সামান্য উত্তেজনার বশে অপরাধ করে বসে। সেক্ষেত্রে কিন্তু এগুলোকে সেই পর্যায়ে ফেলা যাবে না। খুব ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় যারা কোনো চুরি কিংবা অন্যান্য একটু উঁচু লেভেলের অপরাধ করে থাকে তাদের ক্ষেত্রে এই অপরাধ প্রবণতা পূর্ণ মানসিকতাটা কাজে লাগে। তাহলে তোমার ক্ষেত্রেও তো এমন অনেকবার হয়েছে, যাদের সাথে তোমায় মোকাবিলা করতে হয়েছে তারাও ওই পর্যায়ে পড়ে। তুমি কি সেই হীরের কেসটা ভুলে যাচ্ছ অজিত? সেই যে চুরি করা হিরে প্লাস্টার অফ প্যারিসের পুতুলের মতো পেপার ওয়েটের মধ্যে ছিল, তোমার মনে আছে? আমি কিছুক্ষণ ব্যোমকেশের দিকে তাকিয়ে থেকে ব্যাপারটা মনে করতে চেষ্টা করলাম। তারপর হঠাৎ মনে পড়তেই বললাম, বাবা, তার কথা কি কখনো বলা যায়? তবে নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে ভদ্রলোক কিন্তু বেশ ভালো চাল চেলেছিলেন। মূর্তির পেছনে সেই লেখাটা না থাকলে তুমি অত সহজে কিন্তু বার করতে পারতে না। তা অবশ্য ঠিক, তবে অতি বুদ্ধিমান অপরাধীরাও মাঝে মাঝে সামান্য ভুল করে বসে অজিত, আর তার থেকেই তাকে ধরে ফেলা যায়। আমাদের কথাবার্তার মাঝখানে সত্যবতী এসে ঘরে ঢুকল। তার সদ্য আনা গোলাপ গাছ বাগানের মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। সেই গাছ নিয়ে তার মধ্যে একটা ছেলে মানুষই কৌতূহল এবং আনন্দ আমরা সকাল থেকেই অনুভব করতে পারছি। কিন্তু এবার যখন সত্যবতী ঘরে এলো তখন তার মুখ সামান্য বিষণ্ণ। ব্যোমকেশ তার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলো তো সত্য? আকাশে এত মেঘ জমে আছে কেন? থাক, তোমায় আর কাব্যি করতে হবে না। আহা, বলোই না কি হয়েছে। সত্যবতী যা বলল তার মানে এই দাঁড়ায় যে আজ সকালেই গোলাপ গাছের চারাটা কে যেন মাটি থেকে তুলে নিয়ে গেছে। এখন সেই চারা খোঁজার কাজটা ব্যোমকেশকে করতে হবে। সত্যি তো, এ তো ভারী একটা অন্যায় হয়ে গেছে। তুমি চিন্তা করো না সত্য, আমি তোমার চারা গাছ ঠিক খুঁজে এনে দেবো। শুধু আমায় একটা কথা বলো, চারা গাছটা শেষবার তুমি যখন দেখেছিলে তারপরে কি আমাদের বাড়ির গেটটা খোলা ছিল? সত্যবতী ব্যোমকেশের কথা শুনে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, সেটা তো মনে নেই। তবে আমি যখন নিচে গিয়ে দেখলাম চারা গাছটা নেই, তখন বাড়ির গেটটা খোলাই ছিল। ব্যোমকেশ যেন গভীরভাবে কিছু ভাবছে এমন ভঙ্গিতে দু হাতের মধ্যে মুখ রেখে কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, তাহলে তো চারা গাছ পাওয়াটা মুশকিল হয়ে গেল। তবে আমি তোমায় নতুন আরেকটা চারা গাছ এনে দেবো, কেমন? কেন মুশকিল হয়ে গেল কেন? অজিত, আমাদের বাড়ির সামনে বেশ কয়েকদিন ধরে একটা মোটা কালো রঙের ষাঁড় ঘুরঘুর করছে। আমার মনে হয় সে কোনো এক সময় ফাঁক পেয়ে বাড়িতে ঢুকে ওই চারা গাছ এবং তার সাথে আরো কিছু তুলে নিয়ে গেছে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই পুঁটিরাম এসে জানালো যে বাগান থেকে আরো কয়েকটা গাছকে যেন তুলে নিয়ে গেছে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর ঠিক তখনই নিচ থেকে আমরা ষাঁড়ের ডাক শুনতে পেলাম। এমন সময় পুঁটিরাম এসে জানালো এক ভদ্রলোক ব্যোমকেশের সাথে দেখা করতে এসেছে। ব্যোমকেশ পুঁটিরামকে 3 কাপ চায়ের ফরমাশ দিয়ে ভদ্রলোককে পাঠিয়ে দিতে বলল। পুঁটিরাম বেরিয়ে যাওয়া মাত্র কিছুক্ষণের মধ্যেই ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। আচ্ছা, আপনি ব্যোমকেশ বক্সী তো? মানে ওই যে প্রাইভেট ডিটেকটিভ? হ্যাঁ, আমি ব্যোমকেশ বক্সী, তবে প্রাইভেট ডিটেকটিভ কিংবা গোয়েন্দা নই।
আমি সামান্য সত্যান্বেষী মাত্র। ক্ষমা করবেন, এটা আমার জানা ছিল না। আসলে আমি একটা কেস নিয়ে আপনার কাছে এসেছি। আপনি আগে বসুন, তারপর আমি আপনার কাছ থেকে সমস্ত কিছু শুনছি। চেয়ারে বসে পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছতে মুছতে বললেন ভদ্রলোক। আমার নাম রমণী চক্রবর্তী। ভদ্রলোক তার নাম বলেই এক টানা সুরে তার সমস্যার কথা বলে গেলেন। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ব্যোমকেশবাবু, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার মেয়ের মৃত্যুটা স্বাভাবিক নয়। পুলিশের রিপোর্টে কি আসবে তা আমি জানি না, তবে আমার মেয়ের মৃত্যুর পেছনে কারোর একটা হাত রয়েছে। দেখুন রমণীবাবু, এই কেসটা তো পুলিশের হাতে চলে গেছে। এখানে পুলিশ তদন্ত করার আগে পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। তবে আপনার যখন এমনটা মনে হচ্ছে, তখন না হয় আমি একবার আপনার বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপারটা দেখে আসতে পারি। এতেই হবে ব্যোমকেশবাবু। আমি জানি আপনি তদন্ত করলে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সেই জায়গাটা দেখার চেষ্টা করেন, যাতে কোনো সূত্র আপনার হাত থেকে বেরিয়ে না যায়। ঘটনাটা কাল রাতে ঘটেছে, তবে পুলিশের রিপোর্ট আসতে বেশ কিছুটা সময় লাগবে। তাই আমি চাই তার আগেই আপনি আমার মেয়ের ঘরটা একবার দেখে নিন, যাতে কোনো শত্রু হাত থেকে বেরিয়ে না যায়। তার জন্য আমি ঘরের দরজায় নিজের হাতে তালা দিয়ে সেই চাবি আমার সঙ্গে এনেছি। তাহলে তো ভালোই করেছেন। অনেক সময় অনেক কেসে দেখা যায় যে খুনের জায়গায় বিভিন্ন মানুষের উপস্থিতি কিংবা ছোটখাটো সূত্রগুলো এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য আমাদের তদন্ত করতে অনেক অসুবিধা হয়। আপনি সে কাজটা করেই রেখেছেন, তাহলে তো একবার গিয়ে দেখা যেতেই পারে। কি বলো অজিত? কিন্তু আপনি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছেন যে আপনার মেয়ের মৃত্যুটা স্বাভাবিক নয়? ব্যোমকেশবাবু, ওর মৃত্যুটা যে স্বাভাবিক নয় সেটা কেউই মেনে নিতে পারছে না। তবে তবে আমার মনে হয় আমার মেয়ের মৃত্যুর পেছনে কেউ না কেউ রয়েছে। এক্ষেত্রে আত্মহত্যার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেটার ব্যাপারে কি আপনি কিছু বলবেন? আমার মেয়ে সুইসাইড করতে যাবেই বা কেন ব্যোমকেশবাবু? ওর কোনো অসুবিধাই আমি কোনোদিন রাখিনি। যদি কোনো প্রেম ঘটিত ব্যাপার থেকেও থাকতো, তাহলেও আমার কোনো আপত্তি থাকতো না। সেটা আমার মেয়ে রমলা খুব ভালোভাবেই জানতো। কাল রাতে ঘটনাটা আসলে কি ঘটেছিল আপনি একটু আমায় খুলে বলুন তো, তাহলে হয়তো আমার বুঝতে অনেকটাই সুবিধা হবে। ব্যোমকেশের সামনে উল্টো দিকে যে ভদ্রলোক বসে আছেন তার নাম রমণী চক্রবর্তী। তার একমাত্র মেয়ে রমলা চক্রবর্তীকে আজ সকালে তার নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। সকালে রমণীবাবুর বাড়ির চাকর রমলাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে। প্রথমে ডাকাডাকি করে, তারপর দরজা না খুলে সবাইকে ডেকে এনে দরজা ভেঙে দেখা যায় যে সে তার বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। আজ সকালে তাই ভদ্রলোক পুলিশি ঝামেলা শেষ করে ব্যোমকেশের কাছে এসেছেন এই কেসটা নিয়ে। আসলে রমলা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। মেয়ের হাতে চা খেয়েই আমি অফিস বেরোই। অফিস থেকে ফিরে এসে মেয়ের হাতে 1 কাপ চা খাই আমি। এই নিয়মটা বরাবরই চলে আসছে। একমাত্র রমলা যদি অসুস্থ না থাকে তাহলে এই নিয়মের ব্যতিক্রম হয় না। আজ সকালে উঠে দেখি রমলা তখনও ঘুম থেকে ওঠেনি। আমি আমাদের বাড়ির চাকর বাবুরামকে রমলাকে ডাকার জন্য পাঠাই। আমি ভেবেছিলাম হয়তো তার শরীর কোনোভাবে অসুস্থ হয়েছে, তাই এখনো ঘুমিয়ে রয়েছে। কিন্তু বাবুরাম যখন এসে জানায় যে রমলা দরজা খুলছে না আর ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, তখন আমি একটু ভয় পেয়ে যাই। আমার স্ত্রী নলিনীকে নিয়ে যখন আমি উপরে আমার মেয়ের ঘরের কাছে যাই, তখন দেখি ভেতর থেকে দরজা বন্ধ আর অনেক ডাকাডাকি করেও তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি শেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিই। দরজা ভেঙে দেখা যায় আমার মেয়ে রমলা বিছানার উপর শুয়ে রয়েছে, আর তার খোলা দুটো চোখ দেখে বোঝাই যায় সে আর নেই ব্যোমকেশবাবু, সে আর বেঁচে নেই। রমণীবাবুর কথাগুলো কেমন যেন ধরে আসে। তিনি আর কিছু বলতে না পেরে চুপ করে যান। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তিত মুখে তার দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা, সেই সময় আপনার সাথে আর কে কে উপস্থিত ছিল? সেই সময় আমার স্ত্রী নলিনী আর আমাদের বাড়ির চাকর বাবুরাম আমার সঙ্গে ছিল। আমার ছেলের বয়স অনেকটাই কম, মাত্র 12 বছর। তখন সে নিজের ঘরেই ঘুমাচ্ছিল। পুলিশে খবর কে দিয়েছিল? আমি বাবুরামকে বলেছিলাম পুলিশে ফোন করতে। তারপর পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে আর
আর আমার মেয়ের মৃতদেহ নিয়ে পোস্টমর্টমের জন্য চলে যায়। আমি কিছুক্ষণ বাড়িতেই বসেছিলাম, তারপর আপনার কথা মনে পড়তেই আপনার কাছে ছুটে আসি। কারণ বন্ধ ঘরের মধ্যে আমার মেয়ের মৃত্যুটা যে কিভাবে হলো তা মনে হয় না পুলিশ খুঁজে বের করতে পারবে। এ ব্যাপারে আপনার সাহায্যের প্রয়োজন ব্যোমকেশবাবু। দয়া করে আপনি না বলবেন না। আপনি একটা কাজ করুন রমণীবাবু, আপনার বাড়ির ঠিকানা আর টেলিফোন নাম্বারটা আমায় দিয়ে যান। এই যে এই কাগজে আপনার ঠিকানা আর টেলিফোন নাম্বারটা লিখে রাখুন। দেখুন, এই মুহূর্তে আমি হয়তো আপনার সঙ্গে যেতে পারছি না, তবে আশা করছি আজ বিকেলের মধ্যেই আমি আপনার বাড়িতে যাব। আর হ্যাঁ, আমি যাওয়ার আগে আপনি ওই ঘরের দরজা কিন্তু খুলবেন না। আচ্ছা, আরেকটা কথা রমণীবাবু, আপনি তো বললেন আপনি দরজা ভেঙে ভিতরে ঢুকেছেন, তাহলে এই মুহূর্তে দরজা আটকানো রয়েছে কিভাবে? আসলে আমরা বাইরে থেকে জোরে জোরে দরজায় ধাক্কা দেওয়ায় ঘরের ভেতরের ওপর থেকে ছিটকিনিটা আলগায় খুলে পড়ে যায়। তাই দরজার ভেতরের দিক থেকে ছিটকিনি ভাঙলেও বাইরের দিক থেকে অক্ষতই রয়েছে। আর আমি তালা দিয়ে রেখেছি যাতে সমস্ত কিছু আগের মতোই থাকে। আচ্ছা, আপনারা যখন দেখতে পেলেন আপনার মেয়ে মৃত, তারপর থেকে ওই ঘরের দরজায় তালা দেওয়া পর্যন্ত সবসময় কি আপনি ওই ঘরেই ছিলেন? আমি একবারের জন্য ঘর থেকে বাইরে আসিনি। পুলিশ মৃতদেহ নিয়ে যাওয়ার পরেই আমি দরজায় তালা দিয়ে চাবিটা আমার কাছে রেখেছি। এই কাজটা সত্যিই আপনি খুব ভালো করেছেন, এতে আমার অনেক সুবিধা হবে। আপনি একদম চিন্তা করবেন না রমণীবাবু, আমি আজ বিকেলেই আপনার বাড়িতে যাব। আপনি এখন ভালোভাবে সাবধানে বাড়ি ফিরে যান। আর হ্যাঁ, একটু শক্ত করুন নিজেকে, দয়া করে ভেঙে পড়বেন না। রমণীবাবু ঘর থেকে বেরিয়ে যেতেই আমি ব্যোমকেশের দিকে চেয়ারটা টেনে নিয়ে গিয়ে বসলাম। এই ব্যোমকেশ, একটা বদ্ধ ঘরের মধ্যে যদি মেয়েটা মারা যায়, তাহলে সেখানে অপরাধী ঢুকলো কি করে বলে তোমার মনে হয়? দরজা যে ভেতর থেকে বন্ধ ছিল সেটা তো রমণীবাবু নিশ্চিতভাবেই বলছেন, তবে আমার কি মনে হয় জানো অজিত, তবে তার আগেই কোনোভাবে মেয়েটার মৃত্যু ঘটেছে। কিন্তু সেটাই যদি হয়, তাহলে ভেতর থেকে দরজাটা বন্ধ করলো কে? দরজাটা হয়তো মেয়েটা নিজেই বন্ধ করেছে, কিন্তু মৃত্যুটা হয়েছে তারপরে। অজিত, ভদ্রলোককে একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, সেই কথাটা জানতে পারলে হয়তো ভালো হতো। সেটা কি কথা? ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে জানলার কাছে গিয়ে বলল, ভদ্রলোক বললেন ওই ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু ওই ঘরের জানালা কি বন্ধ ছিল? সেটাই জানার প্রয়োজন ছিল অজিত, সেটাই জানার প্রয়োজন ছিল। তবে চিন্তা নেই, আজ বিকেলেই তো আমরা যাচ্ছি ওই বাড়িতে, তখনই না হয় সবটা ভালোভাবে দেখে নেওয়া যাবে। সত্যিই আমরা বিকেলে গিয়ে পৌঁছলাম রমণীবাবুর বাড়িতে। তবে ব্যোমকেশ তার আগেই টেলিফোন করে রমণীবাবুকে জানিয়ে দিয়েছিল আমরা যাচ্ছি। আর ওই ঘরের দরজাটা যে খোলা হয়নি সে ব্যাপারেও আরেকবার নিশ্চিত হয়ে নিল ব্যোমকেশ। রমণীবাবুর বাড়ির বসার ঘরে আমরা তিনজন বসে রয়েছি। রমণীবাবুর স্ত্রী নলিনী দেবী আমাদের জন্য একবার চা দিয়ে গেছে। সেই অল্প সময়ের মধ্যে একবার ভদ্রমহিলাকে দেখতে পেলাম। সত্যি বলতে কি, এত অপরূপ সুন্দরী ভদ্রমহিলা এর আগে আমি খুব কমই দেখেছি। তবে পরস্ত্রী যতই সুন্দর হোক না কেন, তার দিকে মুগ্ধ হয়ে তাকাতে নেই, তাই একবার দেখেই চোখ সরিয়ে নিতে হয়েছিল। চায়ের পর্ব শেষ করে আমরা ব্যোমকেশের কথায় রমণীবাবুর সদ্য মৃত মেয়ে রমলার ঘরে গিয়ে ঢুকলাম। রমণীবাবু নিজের হাতে সেই ঘরের তালা খুলে আমাদের ভেতরে নিয়ে গেলেন। ঘরটা বেশ গোছানো হলেও ঘরের বিছানার চাদর কিন্তু এলোমেলো অবস্থায় রয়েছে। সে কথা ব্যোমকেশ রমণীবাবুকে জিজ্ঞাসা করল, রমণীবাবু, আপনার মেয়ে মানে রমলা কাল রাত্রে কি এই বিছানাতেই শুয়েছিল? হ্যাঁ ব্যোমকেশবাবু, এটা তো আমার মেয়েরই ঘর, আর সে রাত্রে এখানে একাই ঘুমাতো। আপনার মেয়েকে যখন মৃত অবস্থায় দেখেছিলেন তখন কি বিছানার চাদর এমনভাবেই কোঁচকানো ছিল? রমণীবাবু মাথা নেড়ে সম্মতি জানাতেই ব্যোমকেশ বিছানার আশেপাশে কিছুক্ষণ ঘুরে দেখল। তারপর ঘরের জানলাটার দিকে তাকিয়ে সেদিকে এগিয়ে গেল। আমি ঘরের চারপাশে চোখ বোলাতে লাগলাম। দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটা সুন্দর পরিপাটি করে সাজানো। দরজার পাশে একটা বইয়ের আলমারি, বড় আয়না, তারপর চেয়ার টেবিল সাজানো। অন্যদিকে জানলার পাশেই খাটটা রাখা রয়েছে। খাটের ওপর বিছানার চাদর কেমন যেন কোঁচকানো। খাটের একপাশে একটা টেবিলের ওপর একটা সুন্দর ফুলদানি রয়েছে, তাতে এখনও অল্প কয়েকটা শুকিয়ে যাওয়া ফুল। আমি কিন্তু ঘরে ঢোকার পর থেকেই ব্যোমকেশকে একভাবে লক্ষ্য করে চলেছি। সে প্রথমে ঘরের দেওয়ালগুলো পরীক্ষা করতে করতে একসময় গিয়ে পৌঁছলো
ঘরের মধ্যে রাখা একমাত্র বিছানাটার কাছে, তারপর গিয়ে দাঁড়ালো জানলায়। ব্যোমকেশ জানলা থেকে ফিরে এসে খাটের ওপর বিছানার চাদরটা ভালোভাবে পরীক্ষা করতে লাগলো। তারপর একবার খাটের নিচে, ঘরের ঘুলঘুলি, জানলা শিক সব কিছু ভালোভাবে পরীক্ষা করার পর বলল, হুম, না রমণীবাবু, বাইরে থেকে দরজা ছাড়া ভেতরে আসার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, একবার চলুন তো, দরজাটা ভালো করে দেখি। আমরা দরজার কাছে এসে দাঁড়াতেই ব্যোমকেশ দরজার ভেতরের দিকের ছিটকিনিটা পরীক্ষা করে দেখল সেটা এখন ভাঙা। তবে রমণীবাবুর কথা মিথ্যে নয়, দরজাটার অন্য কোনো ক্ষতি হয়নি, শুধু ভেতরের ছিটকিনিটা ভেঙে দরজার গা থেকে খুলে গেছে কোথাও। ব্যোমকেশের মুখে একটা গভীর চিন্তার ভাঁজ ফুটে উঠল। পোস্টমর্টম রিপোর্ট এখনো আসেনি তো? না, আজ বিকালেই জানানোর কথা আছে। ব্যোমকেশবাবু, আপনি কি কিছু বুঝতে পারছেন? আমরা কথা বলছি ঠিক সেই সময় নলিনী দেবী সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আমি জানি আমার মেয়েটা চলে গেছে, তাকে আর ফিরে পাবো না, কিন্তু যে তার এত বড় ক্ষতি করলো তাকে তাকে কিন্তু আপনি একদম ছাড়বেন না। আমার দ্বারা যতটা হবে আমি ততটা চেষ্টা করব, আপনি অযথা চিন্তা করবেন না। আচ্ছা, আমায় একটা কথা বলুন তো, আপনার মেয়ের সাথে বাইরের কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কারোর সাথে তেমন কোনো সম্পর্ক ছিল? ব্যোমকেশবাবু, এমন তো কোনো কথা আমি শুনিনি। তবে এ পাড়ায় একটা ছেলে রয়েছে, নাম সুকুমার। তার সঙ্গে আমার মেয়েটা মাঝে মাঝে মিশত। সত্যি বলতে কি, ছেলেটা পড়াশোনায় বেশ ভালো, আর তার জন্যই মাঝে মাঝে ওর বাড়িতে গিয়ে ও পড়াশোনা করত। সেও মাঝে মাঝে বাড়িতে আসতো। ছেলেটা ব্যাপারটা জানে? সুকুমার আজকে সকালেই পরীক্ষার জন্য শহরের বাইরে কোথাও একটা গেছে। অনেক সকালেই বেরিয়ে গেছে, তার জন্য হয়তো খবরটা তার জানা নেই। শুনেছি সন্ধ্যায় ফিরবে। আচ্ছা বেশ, তার মানে সুকুমার নামের ছেলেটার সাথে রমলা মিশতো। আচ্ছা আচ্ছা ব্যোমকেশবাবু, বন্ধ ঘরের মধ্যে আমার আমার মেয়েটা এভাবে কি করে মারা গেল বলতে পারবেন? সেটা তো আমি এখন বলতে পারবো না, একটু সময় লাগবে। তবে আমি ঠিক ব্যাপারটা বার করার চেষ্টা করব। আপনার ওপরই ভরসা ব্যোমকেশবাবু, একটু দেখবেন। আমরা এখন চলি রমণীবাবু, পোস্টমর্টম রিপোর্ট এলে আপনি আমায় জানাবেন। আর তাছাড়াও আমি চেষ্টা করছি কতদূর কি করা যায়। আর হ্যাঁ, এই ঘরের দরজাটা বন্ধই রাখবেন, খুব প্রয়োজন না হলে এই ঘরে কাউকে ঢুকতে দেওয়ার কোনো দরকারই নেই। আর আপনাদের কাজের লোক বাবুরামের সাথে একবার আমাকে কথা বলতে হবে। দোতলা থেকে নিচে নেমে বাবুরামের সাথে দেখা হলো। ব্যোমকেশ নলিনী দেবী আর রমণী বাবুকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে বাবুরামের সাথে একান্তে কথা বলতে শুরু করলো। তুমি প্রথম মৃতদেহ দেখেছিলে, তাই তো? না দাদাবাবু, আমি তো দিদিমণিকে ডাকতে গিয়ে দেখলাম ঘরের দরজা বন্ধ। অনেকবার ডাকাডাকি করার পর যখন সে দরজা খুলল নি, তখন আমি নিচে এসে দাদাবাবু আর বৌদিমণিকে ডেকে নিয়ে যাই। সবাই মিলে দরজা ভেঙে দেখা যায় ছোট দিদিমণি বিছানার ওপর। বাবুরাম আর বলতে পারে না, তার গলা ধরে আসে। আচ্ছা, রাত্রে শেষবার তোমার দিদিমণিকে কে কখন দেখেছিল তুমি বলতে পারবে? সন্ধ্যেবেলায় দিদিমণি কোথাও যেন একটা গিয়েছিল, তারপর সেখান থেকে এসে দিদিমণি তার ঘরেই ছিল। একবার রাতে খাবার জন্য নিচে নেমেছিল, তারপর আর নিচে নামেনি। আমি একবার উপরের দিকে যখন গিয়েছিলাম তখন দেখছিলাম দিদিমণি বই নিয়ে পড়াশোনা করছে। ওই শেষবার। তারপর তো আর মৃতদেহ দেখতে হলো দাদাবাবু, মৃতদেহ দেখতে হলো। কোথায় গিয়েছিল সেটা তুমি জানো? বাবুরাম এদিক ওদিক তাকিয়ে দেখে নিয়ে বলল, জানি দাদাবাবু, ওই যে সুকুমার নামে একটা ছেলে আছে, তার সাথে দিদিমণি মাঝে মাঝে দেখা করতে যেত। তা ওই দাদাবাবুর আজ তো অনেক বড় পরীক্ষা, তাই হয়তো কাল সন্ধেবেলা দিদিমণি তার সাথে দেখা করতে গেছিল। ফেরার সময় তার হাতে একটা ফুল ছিল। মাঝে মাঝেই দিদিমণি যখন ওই দাদাবাবুর সাথে দেখা করতে যায়, তখন ফিরে আসার সময় তার হাতে একটা ফুল থাকে। ফুল? হ্যাঁ দাদাবাবু, যে ফুল ওই যে দিদিমণির ঘরে দেখলেন না, ফুলদানির মধ্যে রাখা রয়েছে, ওই ফুলটাই। বাবুরামের কথায় আমার মনে পড়ল, রমলার ঘরের টেবিলের ওপরে ফুলদানিতে একটা লাল রঙের গোলাপ ফুল ছিল।
আমি মনে মনে বুঝতে পারলাম রমলার সাথে সুকুমারের সম্পর্কটা শুধু পড়াশোনা কিংবা শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। আর এই ব্যাপারটা বোধহয় রমণীবাবু কিংবা নলিনী দেবীও জানেন। বাবুরামের সাথে আরও দু একটা কথা বলে আমরা বাড়ির বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় পা রাখতেই ব্যোমকেশ আমায় বলল, ব্যাপারটা সন্দেহজনক মনে হচ্ছে অজিত। আজকে সন্ধে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করা যাক, তারপর রিপোর্ট অনুযায়ী পরের অনুসন্ধান চালাতে হবে। কিন্তু ব্যোমকেশ, এই রমলা মারা যাওয়ার পেছনে কোনো একটা কারণ তো আছে। সেটাই তো বলছি, আগে পোস্টমর্টম রিপোর্ট আসুক। আমার যতদূর মনে হয় ঘরের মধ্যে কোনোভাবে। ব্যোমকেশ তার কথা শেষ করলো না। আমরা হাঁটতে হাঁটতে একটা ভাড়ার গাড়ি ধরে নিয়ে আমাদের বাড়িতে ফিরে এলাম। পোস্টমর্টম রিপোর্টের খবরটা এলো সন্ধ্যের একটু পরেই। ব্যোমকেশ বোধহয় থানায় টেলিফোন করে এই ব্যাপারটায় খোঁজ নিয়েছিল, তাই থানা থেকে ব্যোমকেশকে টেলিফোন করে পোস্টমর্টমের কথাটা জানালো। আমি তখন ব্যোমকেশের ঘরে ছিলাম না, তাই সে আমার ঘরে এসে বলল, অজিত, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আর আমি যা সন্দেহ করেছিলাম ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে। আমার তো মনে হয় মেয়েটা কোনোভাবে হার্ট অ্যাটাক করেছে, আর সেই কারণেই ঘুমের মধ্যে মারা গেছে। অজিত, মৃত্যু হয়েছে বিষক্রিয়ার কারণে। এমন এক ধরনের বিষ তার ঘরে ছিল যেটা থেকে ওই বিষাক্ত পদার্থ হাওয়ায় মিশে তার ফুসফুসে আক্রমণ করে, আর ঘুমের মধ্যে এইভাবে তার মৃত্যু হয়েছে। সর্বনাশ! কিন্তু ওই ঘরে এমন কিছু তো আমরা পেলাম না যার মধ্যে বিষ থাকতে পারে। আর তাছাড়া বিষ ওই ঘরে এলোই বা কি করে? ব্যোমকেশ একটা অদ্ভুত হাসি হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, তুমি ভুলে যাচ্ছ অজিত, ওই ঘরে বাইরে থেকে একটা জিনিস কিন্তু এসেছিল। আমি কিছুক্ষণ ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকতে হঠাৎ করে ব্যাপারটা মাথায় আসতে চমকে উঠে বললাম, তুমি কি সেই গোলাপ ফুলটার কথা বলছো? ঠিকই ধরেছ। মৃতদেহ ওই ঘর থেকে বার করে নিয়ে যাওয়ার পর ওই ঘরে আর কেউই ঢুকতে পারেনি। তার মানে ওই ঘর থেকে কোনো জিনিসপত্র সরিয়ে ফেলাও সম্ভব হয়নি, একমাত্র এই গোলাপ ফুলটা ছাড়া। কিন্তু আর অন্য কোনো কিছু ওই ঘরে ছিল না। তাহলে তো সেই ফুলটা নিয়ে রিপোর্টের জন্য পাঠাতে হয়। আর কিন্তু সুকুমার নামে সেই ছেলে বিষাক্ত ফুল রমলাকে দেবেই বা কেন? যতদূর মনে হয় তাদের মধ্যে একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে। তাহলে মানুষের মন বোঝা বড়ই শক্ত অজিত। কে কখন কি করতে পারে তা আগে থেকে বোঝা যায় না। তাহলে এখন আমাদের কি করণীয়? এখন আমাদের একবার এই সুকুমার নামে ছেলেটির সাথে কথা বলতে হবে। আর তাছাড়া রমণীবাবুকেও বারণ করে দিতে হবে যে ওই ঘরের দরজা যেন আর খোলা না হয়। আমার মনে হয় আর সুকুমারের বাড়িতে না যাওয়াটাই ভালো, বরং কাল সকালে গিয়েই তার সাথে কথা বলা দরকার। ব্যোমকেশ উঠে গিয়ে টেলিফোন তুলে পরপর দুটো ফোন করল, একটা রমণীবাবুর বাড়িতে আর একটা থানায়। রমণীবাবুর বাড়িতে টেলিফোন করে রমণীবাবুকে ওই ঘরের দরজা খুলতে বারণ করে দেওয়া হলো, আর দ্বিতীয় ফোনটা থানায় করল। থানায় যে পুলিশ অফিসার এই কেসটা দেখছিলেন তার সাথে বেশ কিছুক্ষণ কেসটা নিয়ে ব্যোমকেশ কথা বলল। তারপর এক সময় টেলিফোন রেখে আমার ঘরে এসে আবার বসল। পুলিশ এই কেসটা হার্ট অ্যাটাক বলে সাজিয়ে ফেলতে চেয়েছিল অজিত, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট চলে আসায় তাদের সামান্য অসুবিধা হয়ে গেছে। এবার আবার নতুন করে তারা তদন্ত করতে চাইছে। আমার সাথে ইন্সপেক্টরের সামান্য পরিচয় রয়েছে, তাই তাকে অন্তত আজকের দিনটা কোনো কিছু করতেই বারণ করলাম। কাল সকালে আমরা একবার গিয়ে সুকুমার নামের ছেলেটার সাথে আগে কথা বলি, তারপর না হয় ভাবা যাবে বিষয় নিয়ে। কথা শেষ করে ব্যোমকেশ তার ঘরে চলে গেল। আমি বসে বসে কেসটা নিয়ে ভাবতে শুরু করলাম। একটা বন্ধ ঘরের মধ্যে একজন কিশোরীর মৃত্যু, তাও বিষক্রিয়ায়। কিন্তু ঘরের মধ্যে বাইরের জিনিস বলতে একটা মাত্র গোলাপ ফুল, তাও যতদূর সম্ভব তার প্রেমিক তাকে উপহার দিয়েছে। আর এই কারণেই সেই ফুলটা টেবিলের পাশে ফুলদানির মধ্যে সে রেখে দিয়েছে। কিন্তু সে কি জানতো ওই ফুলটাই তার জীবনে নামিয়ে আনতে পারে মৃত্যুর মতো একটা বিভীষিকা? ব্যোমকেশ আর আমি যখন সুকুমারের বাড়িতে গিয়ে পৌঁছলাম তখন সকাল 10টা। বাড়িতে এসেই সুকুমার রমলার মৃত্যুর ব্যাপারটা জানতে পেরেছে, কিন্তু তার বাড়ির লোকটা তাকে এই ব্যাপারে জড়িয়ে পড়তে বারণ করায় সে আর কিছুই করতে পারেনি। আমরা যখন তার বাড়িতে গেলাম তখন সুকুমারের বাবা প্রথমেই বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আমি আপনাকে চিনি, আর আপনি যে ওই মেয়েটির ব্যাপারেই তদন্ত করছেন তাও আমি জানি। কিন্তু এসবের মধ্যে আমার ছেলেকে জড়িয়ে ফেলবেন না। কাল সারাদিন ও বাড়িতেই ছিল না, একটা পরীক্ষার জন্য শহরের বাইরে গেছিল। আপনি অযথা ভয় পাচ্ছেন সমরবাবু। আমি আপনার ছেলেকে সন্দেহ করছি না, তবে এই ব্যাপারে সে আমাদের কিছু তথ্য দিতে পারে।
যা মেয়েটির খুনিকে ধরিয়ে দেবে। তাই আমি তার কাছে সাহায্য চাইছি। আমার মনে হয় একজন প্রতিবেশী হিসেবেও আপনার এই দায়িত্বটুকু পালন করা উচিত। দেখুন ব্যোমকেশবাবু, আমার ছেলের সাথে ওই মেয়েটির একটা সম্পর্ক যে গড়ে উঠেছিল তা আমি জানি, তবে এই ব্যাপারে আমাদের কোনো আপত্তিও ছিল না। কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ায় আমরা কিছুটা ভয়েই আছি। তাই আপনার ছেলের কাছে একটা প্লাস পয়েন্ট রয়েছে, সে শহরের বাইরে পরীক্ষার জন্য গিয়েছিল। আর তাছাড়া সে যদি এই ঘটনার সাথে যুক্ত না থাকে তাহলে তার কোনো ক্ষতি অন্তত আমি হতে দেব না। সমরবাবু, আপনি আমায় বিশ্বাস করতে পারেন। সমরবাবু আমাদের বিশ্বাস করলেন, তাই তিনি তার ছেলে সুকুমারের ঘরে আমাদের নিয়ে গেলেন। সুকুমার নামের ছেলেটির বয়স হবে ওই 18 কি 19 মতো। সে তার ঘরের বিছানার ওপর বসেছিল চুপ করে। ব্যোমকেশ এগিয়ে গিয়ে বলল, সুকুমার, আমি কি তোমার সাথে কয়েকটা কথা বলতে পারি? সুকুমার আমাদের দিকে না তাকিয়েই বলল, না, এখন আমি কারোর সাথে কথা বলতে চাই না। দেখো সুকুমার, তোমার সাথে কথা বলাটা এই মুহূর্তে খুবই প্রয়োজন। কারণ তুমি জানো রমলা। হ্যাঁ, মারা গেছে, আমি জানি মারা গেছে, কিন্তু আমি কোনো কথা বলতে চাই না এই বিষয়ে। আপনার যদি মনে হয় আপনি আমায় পুলিশে ধরিয়ে দেবেন তাহলে দিন, কিন্তু এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। সুকুমার, কাকে কি বলছিস? তুই জানিস ইনি হলেন গোয়েন্দা ব্যোমকেশ বক্সী। এই কথাটা শুনে সুকুমার কিন্তু চোখ তুলে তাকালো ব্যোমকেশের দিকে। তারপর বলল, ব্যোমকেশ বক্সী মানে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী? তার মানে আপনি হলেন সেই অজিতেশ রায় যার প্রতিটা বই আমার পড়া? বাবা, উনি গোয়েন্দা নন, উনি আসলে সত্যান্বেষী, তাই না ব্যোমকেশ বাবু? সুকুমার আমাদের সাথে কথা বলতে রাজি হলো, কিন্তু তার প্রধান শর্ত ছিল যে সে তার বাবার সামনে কিছু বলবে না। সমরবাবু এখন হয়তো আমাদের ভরসা করতে পারছিলেন, তাই তিনি আমাদের জন্য চা আনার ব্যবস্থা করতে ঘরে চলে গেলেন। আমরা 3 জন বসলাম। রমলার মৃত্যুটা যেভাবে হয়েছে তাতে আমার মনে হয় তার পেছনে একজন দায়ী থাকতে পারে। সেটা আমি অনুমান করতে পারছি সুকুমার, কিন্তু তার একটা শক্ত মোটিভ থাকা প্রয়োজন। আর তাছাড়া খুনটা কিভাবে হয়েছে সেটা হয়তো তুমি জানো না। তুমি কাল সন্ধ্যাবেলা যে ফুলটা রমলাকে দিয়ে গেছিলে সেই ফুলের সাথেই কোনোভাবে বিষ মিশিয়ে খুনটা হয়েছে। অন্তত এটাই আমার অনুমান। আমার দেওয়া ফুলে বিষ? কিন্তু ব্যোমকেশ বাবু, আমি যখন ফুলটা দিয়েছিলাম তখনও তো সেটা হাতে নিয়ে রমলা গন্ধ শুকেছিল, তখন কিন্তু তার কিছু হয়নি। সুকুমারের কথা শুনে ব্যোমকেশ অবাক হয়ে তার দিকে তাকাল। দেখো সুকুমার, এই মুহূর্তে সন্দেহের তীর কিন্তু তোমার দিকেও রয়েছে, তাই এমন কিছু বলে ফেলবে না যেটা তোমাকে পরে সমস্যায় ফেলতে পারে। তুমি কি নিশ্চিত যখন তুমি ফুলটা রমলাকে দিয়েছিলে তখন সেটাই কোনো সমস্যা ছিল না? আমি একদম নিশ্চিত ব্যোমকেশ বাবু, কিন্তু ওই ফুলটা আমি নিজের হাতে এনেছি, আমি নিজে গন্ধ শুকে দেখেছি নাকের কাছে রেখে, কিন্তু আমারও তো কোনো ক্ষতি হয়নি। তাহলে তুমি বারবার কেন বলছিলে তুমি কিছু বলবে না? কোন বিষয়ে তুমি কিছু বলতে চাইছিলে না? আসলে আমাদের আমার আর রমলার বিয়ের কথা চলছিল। আমি একটা চাকরি পেয়ে গেলেই রমলাকে, কিন্তু এতে রমলার সৎমা রাজি ছিলেন না, আর সেটাই আমি আর কি। তার মানে নলিনী দেবী রমলার নিজের মা নয়, সৎমা? হ্যাঁ ব্যোমকেশ বাবু, তবে রমলা কিংবা তার বাবা কেউই এই ব্যাপারটা অন্য কাউকে জানতে দিতেন না। তারা ব্যাপারটা সবার থেকে লুকিয়ে রাখতেন, কারণ রমলা তার মাকে খুব ভালোবাসতো। তবে তার মা কিন্তু তাকে। সুকুমারের কথা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর হঠাৎ করেই আমায় বলল সমরবাবুকে ডেকে আনতে। সমরবাবু এসে দাঁড়াতেই ব্যোমকেশ বলল, সমরবাবু, আপনার ছেলে এই ব্যাপারে নির্দোষ, সেটা আমি আগেই অনুমান করতে পেরেছিলাম। তবে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অন্য একটা ব্যাপার। কি ব্যাপার? খুনি যেই হোক না কেন তাকে বিষটা সংগ্রহ করতে হয়েছিল। এই ব্যাপারে আমার সামান্য খটকা যাচ্ছে যে খুনি বিষটা সংগ্রহ করলো কোথা থেকে। খুনি নিজে যে বিষটা সংগ্রহ করেছে এমন তো নাও হতে পারে ব্যোমকেশ বাবু। ব্যাপারটা তো এমনও হতে পারে যে খুনিকে কেউ বিষটা সংগ্রহ করে দিয়েছে। মানে আমি বলতে চাইছি উনি যে একা এই কাজটা করেছে সেটা তো নাও হতে পারে।
এরকম একটা অনুমান কিন্তু আমিও করেছি সমরবাবু। তবে খুনি নিজে করুক কিংবা অন্য কেউ তাকে বিষটা সংগ্রহ করে দিক, তাও এরকম একটা বিষ কিন্তু খুব সহজে আশেপাশের দোকানে কিনতে পাওয়া যাবে না। এমন কেউ এই খুনের পিছনে আছে অথবা খুনিকে সাহায্য করেছে যে এই বিষ খুব সহজেই জোগাড় করতে পারবে। বিষটা সংগ্রহ করার কথা বলছেন তো ব্যোমকেশ বাবু? আমার মনে হয় রমণী বাবুর। মাঝখানে একটা গোটা দিন ব্যোমকেশ সময় নিল। এই সারা দিনে বারবার টেলিফোনে থানার সাথে এবং ইন্সপেক্টর বাবুর সাথে তার কথা হতে লাগলো। এর মাঝেই একবার ব্যোমকেশকে সমরবাবু জানালো যে রমণীবাবু খুব সম্প্রতি তার সম্পত্তির একটা উইল করেছেন, আর সেই উইলে তার মেয়ে রমলা এবং ছেলেকে সমান সম্পত্তি ভাগ করে দিয়েছে। রমণীবাবু তাহলে তার মেয়ে এবং ছেলেকে সমানভাবে সম্পত্তি দিয়েছেন, আর এই সম্পত্তি বিভাজনের পরেই কিন্তু তার মেয়ের সাথেই ব্যাপারটা ঘটেছে। কোথাও কি তোমার একটা খটকা লাগছে না অজিত? দেখো ব্যোমকেশ, বাবার সম্পত্তি সে মেয়ে হোক কিংবা ছেলে, সবাই সমানভাবে পাবে, এটাই তো উচিত। সে আলাদা ব্যাপার যে বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার এখনো আইনি পর্যায়ে আসেনি। তবে আমার মনে হয় ভবিষ্যতে ব্যাপারটা নিয়ে চিন্তাভাবনা হতে পারে, কারণ তুমি বলেছো ভবিষ্যতের ছেলে আর মেয়ে একটা সমানে চলার প্রবণতা রয়েছে। সেটা কথা নয় অজিত, আসল কথাটা হলো রমলার উপরে এই আক্রমণটা কিন্তু উইলটা করার বেশ কয়েকদিন পরেই হয়েছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই উইলটার কিন্তু বেশ কিছুটা ভূমিকা রয়েছে রমলার খুনের পেছনে। এমনটা মনে হওয়ার কোনো নির্দিষ্ট কারণ কি রয়েছে ব্যোমকেশ? কিছুটা প্রমাণ রয়েছে, আর তাছাড়া বাকি কিছুটা অনুমানের ওপর ভিত্তি করে আমি চলছি। তবে কাল সকালেই গোটা ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। রমণীবাবুর বাড়িতে আমরা বসে রয়েছি। আমি, ব্যোমকেশ, রমণীবাবু, নলিনী দেবী, বাবুরাম, সুকুমার, সমরবাবু আর ওই কেসের পুলিশ ইন্সপেক্টর। প্রথম কথা বললেন রমণীবাবু। ব্যোমকেশবাবু, ব্যাপারটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার তো খুনিকে ধরার কথা ছিল, তাহলে আপনি এখানে আমাদের সবাইকে ডেকে এনে কি করতে চাইছেন? আপনি যেটা চাইছিলেন সেটাই হচ্ছে রমণীবাবু। আপনি চাইছিলেন আপনার মেয়ের খুনি ধরা পড়ুক, আর সেটাই হবে। একটু অপেক্ষা করুন, তাহলেই সবটা বুঝতে পারবেন। কিন্তু কে সেই খুনি যে আমার মেয়ের ঘরে ওই বিষ ঢুকিয়ে দিতে পেরেছিল? ইন্সপেক্টর বাবু, আপনি বাবুরামের সাথে গিয়ে ওই ঘর থেকে ফুলদানিটা আর গোলাপ ফুলটা তুলে নিয়ে যান। আশা করি সেগুলো এখনো সেখানেই আছে সুকুমারকে ফাঁসানোর জন্য। কিন্তু ওকে ফাঁসাতে যাবে কেন কেউ? আর ওই ফুলের সঙ্গে আমার মেয়ের মৃত্যুর কি সম্পর্ক বলতে পারেন? প্রথম থেকেই বলতে শুরু করি তাহলে। আপনার স্ত্রী নলিনী দেবী হচ্ছে আপনার দ্বিতীয় পক্ষের স্ত্রী, কারণ আপনার প্রথম পক্ষের স্ত্রী অনেক আগেই মারা যান এবং রমলা হলো তারই মেয়ে। এই ব্যাপারটা আপনি আমার কাছ থেকে লুকিয়ে গেছেন। আসলে ওর জন্মের কয়েক বছর পরেই ওর মা মারা যায়, আর তার কয়েক বছর পরে আমি আবার নতুন বিয়ে করি। নলিনী কখনোই রমলাকে নিজের মেয়ের থেকে কম কিছু ভাবেনি। এই ব্যাপারটা এই মুহূর্তে মেনে নিচ্ছি। আচ্ছা, আমি তারপর বাকিটা বলি। আপনাদের সমস্তটুকুই খুব ভালোভাবেই ছিল, এমনকি রমলার সাথে সুকুমারের একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যে সম্পর্কটা দুবারই সবাই মেনে নিয়েছিল। এবং সুকুমার একটা চাকরি পেলেই যে রমলার সাথে তার বিয়ের ব্যাপারটা সেরে নেওয়া হবে, এই ব্যাপারে একটা সিদ্ধান্ত আপনারা নিয়েই নিয়েছিলেন। ঠিক এই সময় প্রথম সমস্যাটা হয় উইল নিয়ে। উইল? হ্যাঁ রমণীবাবু, উইল। আপনার বোধহয় মনে আছে আপনি মাসখানেক আগে একটা উইল তৈরি করেছিলেন আপনার সম্পত্তির। আমি আপনার সেই উকিলের সাথেও কথা বলেছি, সেই জানিয়েছে যে আপনি আপনার সমস্ত সম্পত্তি আপনার মেয়ে এবং ছেলের মধ্যে সমান ভাগ করে দিয়েছিলেন, এবং আপনার মেয়ের বিয়ের পর যে সেই সম্পত্তি তার স্বামীর নামে হবে এটাও সেখানে লেখা ছিল। হ্যাঁ, কারণ আমার দুই সন্তানের মধ্যে আমি কাউকেই বঞ্চিত করতে চাইনি। তাদের দুজনের নামেই আমি উইলে সম্পত্তি ভাগ করে দিয়েছিলাম। এবার ব্যোমকেশ সামান্য হেসে উঠল, তারপর বলল, রমণীবাবু, দুনিয়াতে সবকিছু বদলে যায় এই সম্পত্তির জন্যই, আর এই সম্পত্তির জন্যই বদলে গেলেন আপনার দ্বিতীয় পক্ষের স্ত্রী আর রমলার সৎ মা নলিনী দেবী। কি তাই তো নলিনী দেবী? এসব কি বলছেন আপনি ব্যোমকেশ বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন নলিনী দেবী, সব বুঝতে পারবেন। আপনি খুব বুদ্ধি করে আপনার মেয়ের ঘরের টেবিলের ওপর রাখা গোলাপের মধ্যে ওই বিষাক্ত পদার্থটা মিশিয়ে দিয়েছিলেন, যাতে রাতে যখনই সে গোলাপটা তুলে গন্ধ শুকতে যাবে তখনই তার নাকে সেই বিষটা এসে ধীরে ধীরে মিশবে। আর সব থেকে বড় সমস্যা হলো এই বিষটার কোনো গন্ধ নেই, তাই রমলা বুঝতেও পারবে না কখন সে ফুলের গন্ধ শুকতে গিয়ে বিষ তার শরীরে ঢুকিয়ে নিচ্ছে। আপনি আমায় অকারণে দোষারোপ করছেন কিন্তু ব্যোমকেশ বাবু, এর পেছনে কি আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে?
আছে। আপনাকে ওই ঘরে শেষবারের মতো যেতে দেখেছিল বাবুরাম। সেই সময়ে আপনি কোনোভাবে ওই বিষটা ফুলের মধ্যে মিশিয়ে দিয়েছেন, যাতে এই ব্যাপারে পরে পুলিশি তদন্ত হলে সুকুমারকে ফাঁসিয়ে দেওয়া যায়। কিন্তু কিন্তু ওই রকম একটা বিষ আমি পাবো কোথা থেকে? বোমকেশ সেই সময় ইন্সপেক্টরের সাথে আসা একজন পুলিশ কনস্টেবলকে বাইরের দিকে ইশারা করতেই সে বাইরে থেকে এক ভদ্রলোককে এনে ঘরের ভেতর দাঁড় করালেন। আর তাকে দেখেই নলিনী দেবীর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। এরপরও আরও কোনো প্রমাণ চাই নলিনী দেবী? আপনি আপনার এই ভাইকে দিয়ে সেই বিষ জোগাড় করিয়ে এনেছিলেন, কারণ আপনার এই ভাই মেডিকেল পেশার সাথে যুক্ত। আপনার সাথে এই ষড়যন্ত্রে সে লিপ্ত থাকার জন্য তার মেডিকেল জীবন পুরোটাই বরবাদ হয়ে যাবে এই ভয় দেখাতে সে কিন্তু নিজের মুখে সমস্তটাই স্বীকার করেছে। নলিনী দেবী কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। ঘরের মধ্যে সবাই চুপ। ইন্সপেক্টর অপর দিক থেকে সেই ফুলদানি আর গোলাপ ফুলটা, যেটা আসলে এখন শুকিয়ে গেছে, সেটা এনে জিপে তুলে নিয়েছে। নলিনী দেবী মুখ তুলে বললেন, কখনোই আমি রমলাকে নিজের মেয়ের মতো ভাবতে পারতাম না। অন্য একজনের মেয়েকে আমি কিভাবে নিজের মতো ভাববো বলতে পারেন, যেখানে আমার নিজের ছেলে রয়েছে? তার জন্য আমি আমার সবটুকু করতে চেয়েছিলাম। আর তাই যখন শুনলাম উইলে উনি সম্পত্তি দুভাগে ভাগ করে দুজনকে দিয়েছেন, তখনই রমলার ওপর আমার প্রথম রাগ হলো। এরপর থেকেই আমি সুযোগ খুঁজতে থাকি কখন তাকে সরিয়ে দেওয়া যায়। আর একদিন যখন রমলা সুকুমারের সাথে দেখা করে ফিরে এলো, তার হাতে একটা ফুল ছিল। সেটা দেখেই আমি পরিকল্পনাটা করে ফেলি। একদিন ভাইকে দিয়ে একটা বিষ আনিয়ে রাখি, যেটা জলের সাথে মিশে গেলে তার আর কোনো গন্ধ থাকে না, অথচ সেটা নাকে গেলে ধীরে ধীরে সারা শরীর অবশ করে দেবে। আর একটা সময় মানুষ বিষক্রিয়ায় মারা যাবে। তবে গোটা ব্যাপারটাই হবে ঘুমের মধ্যে। সেদিন সুকুমারের সাথে দেখা করে ফিরে আসার পর আমি রাত্রে ওর ঘরে গিয়ে কথা বলার ছলে এক সময় ফুলদানির জলে বিষটা মিশিয়ে দিই। আমি জানতাম রাত্রে পড়াশোনা করার সময় ও মাঝে মাঝেই ফুলদানির ফুলটা তুলে নিয়ে গন্ধ শোকে। আর ফুলদানিটা ছোট হওয়ায় গোটা ফুলদানিটা ধরে নিয়েই ফুলটার গন্ধ শোকেও। তাই আমি বিষটা ফুলে না দিয়ে জলের মধ্যেই দিয়েছিলাম, যাতে জলটা পরে ফেলে দিলেই আমার সমস্যা মিটে যায়। কিন্তু সেদিন সকালে উনি ঘর ছেড়ে একবারও বাইরে যাননি। আর আমি কোনোভাবেই ফুলদানির জলটাকে ফেলতে পারিনি। তারপর তো আর দরজাই খোলেননি উনি। বন্ধ দরজার চাবি সব সময় ওনার কাছেই ছিল। ইস, একবার যদি জলটা আমি ফেলে দিতে পারতাম, তাহলে আজকে আমাকে আর এই সমস্যায় পড়তে হতো না। নলিনী দেবী থামতে রমণীবাবু প্রায় চিৎকার করে উঠলেন, মেয়েটা তোমাকে নিজের মায়ের মতো ভাবতো, ওর সঙ্গে তুমি এরকম করতে পারলে? ছি 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 নলিনী, তুমি আমায় বলতে পারতে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিতাম। আমার মেয়েটা তো সম্পত্তির লোভী ছিল না। কিন্তু মেয়েটাকে তুমি বাঁচতে দিলে না। তুমিও যাতে বাঁচতে না পারো তার সমস্ত ব্যবস্থা আমি করব। তবে নিজের হাতে নয়, আইন তোমাকে শাস্তি দেবে। নিয়ে যান ইন্সপেক্টর বাবু, ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। সব সময় তুমি আমার ছেলের থেকে বেশি ওই মেয়েটাকে গুরুত্ব দিয়েছো। আমার ছেলেটা তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছিল আমার চোখের সামনে। আমি কি করে সেটা সহ্য করতাম একজন মা হয়ে? তোমার কাছে যদি তোমার ওই মেয়েটা বেশি হয়ে থাকে, তাহলে আমার কাছেও আমার ছেলেটাই আগে। তাই আমায় বাধ্য হতে হয়েছিল এটা করতে। না হলে তুমি তোমার সব কিছুই ওই মেয়েটাকে দিয়ে দিতে, আর আমি আর আমার ছেলে রাস্তায় গিয়ে পড়তাম। কি কম রেখেছিলাম আমি তোমাদের? হ্যাঁ, কোন সুখটা পাওনি? কোনো কিছুতেই তোমাদের কোনো কম রাখিনি আমি। তারপরেও তুমি আমার মেয়েটার সঙ্গে, ছি ছি, আমার লজ্জা করছে। ওদের আমার চোখের সামনে থেকে নিয়ে যান। পুলিশ নলিনী দেবী এবং তার ভাইকে নিয়ে বেরিয়ে যেতেই আমরা সবাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। তারপর প্রথম কথা বললেন সমরবাবু। তিনি এগিয়ে এসে রমণীবাবুর কাঁধের ওপর একটা হাত রেখে বললেন,
রমণী, ভেঙে পড়ো না। যা হবার তা হয়ে গেছে। এখন সত্যিটা আমাদের মেনে নিতে হবে। তোমার একটা ছেলে রয়েছে, তার দিকে তাকিয়ে তো তোমায় বাঁচতে হবে। রমণীবাবু সমরবাবুর হাত শক্ত করে ধরে এবার সত্যি কেঁদে ফেললেন। সুকুমার ব্যোমকেশের সামনে এসে বলল, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ব্যোমকেশ বাবু, আপনি না থাকলে আজ হয়তো রমলার মৃত্যুর জন্য আমাকেই দায়ী করা হতো। তুমি নির্দোষ, তাই তুমি শাস্তি পাওনি সুকুমার। আমার কাজ শুধু সত্য অন্বেষণ করা, আর আমি তাই করেছি। তবে এই মুহূর্তে আমার মনে হয় তুমি এবং তোমার বাবা রমণীবাবুকে কিছুটা সাহায্য করো, না হলে ভদ্রলোক একা কিছুই করে উঠতে পারবে না। ব্যোমকেশ বাবু, আমি ভাবতেও পারিনি এমনটা হবে। সত্যি আমি ভাবতে পারিনি। তবু এই ব্যাপারে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলব না। আমায় ধন্যবাদ দেওয়ার কিছুই নেই রমণীবাবু। আসলে আপনার চারপাশে আস্তে আস্তে একটা অপরাধ প্রবণতা তৈরি হয়ে উঠছিল, কিন্তু আপনি সেটা বুঝতেও পারেননি। আপনি যদি আরেকটু ভালোভাবে আপনার স্ত্রী এবং মেয়ের সঙ্গে মিশতে পারতেন, তাহলে হয়তো ব্যাপারটা আপনি আন্দাজ করতে পারতেন। এক্ষেত্রে আপনার স্ত্রীর দোষটা সম্পূর্ণ হলেও তাকে মানসিকভাবে অপরাধটা করতে কিন্তু নিজের অজান্তেই প্রশ্রয় দিয়ে ফেলেছিলেন আপনি। কারণ আপনি যদি আপনার ছেলে এবং আপনার মেয়ের মধ্যে কোনো একটা দূরত্ব তৈরি না করে ফেলতেন, তাহলে হয়তো আপনাকে আর আজকের দিনটা দেখতে হতো না। আমি বুঝতে পারছি। সত্যি বলতে আমি মেয়ে এবং নলিনীর দিকে ভালো করে নজর দিইনি বলেই অবস্থা। ব্যোমকেশবাবু, খুব বড় শিক্ষা হয়ে গেল আমার। এই শিক্ষা আমি কোনোদিন ভুলব না। ব্যোমকেশের ঘরে বসে ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বলল, বুঝলি অজিত, একজন সাধারণ মানুষ কিভাবে একটা অপরাধ প্রবণতা ধীরে ধীরে নিজের মধ্যে গড়ে তোলে, তাই এই কেসটাতে নিজের চোখেই তো দেখতে পেলে। কিন্তু ব্যোমকেশ, এখানে তুমি গোটা কেসটায় কাকে অপরাধী বলে মনে করবে? যদিও আসল অপরাধী নলিনী দেবী এবং তার ভাই, কিন্তু তবুও আমার মনে হয় নলিনী দেবীর মস্তিষ্কে অপরাধ প্রবণতাকে বাড়িয়ে তুলতে কিন্তু রমণীবাবু সাহায্য করেছেন নিজের অজান্তে। কাউকে তার প্রাপ্যর চেয়ে কিছুটা কম দিলে তখন তার মধ্যে একটা অপরাধ প্রবণতা তৈরি হতেই থাকে। এই ব্যাপারটা আমাদের খুব সাবধানে পর্যবেক্ষণ করতে হয়, না হলে সেই ছোট্ট অপরাধ প্রবণতা একদিন একটা বড় অপরাধ করে বসতে পারে। রমণীবাবু তার ঋণ ভোলেনি, তাই 7 দিনের মাথায় একটা চিঠির সাথে তিনি খামের ভেতর কয়েকটা টাকার নোট পাঠিয়ে দিয়েছিলেন ব্যোমকেশের জন্য। চিঠিতে রমণীবাবু বারবার তার অনিচ্ছাকৃত অপরাধের জন্য ব্যোমকেশের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি তার ছেলেকে নিয়ে এই শহর থেকে অন্য কোথাও চলে যাবেন এ কথাও জানিয়েছেন। ব্যোমকেশ চিঠিটা পড়া শেষ করে আমার হাতে দিয়ে বলল, রমণীবাবু এর আগেও যা সিদ্ধান্ত নিয়েছেন তা ভুল হয়েছে। এই মুহূর্তে তিনি যে সিদ্ধান্তটা নিতে চলেছেন সেটাও তার ক্ষেত্রে ভুল হবে। অন্তত তার ছোট ছেলেটি যদি তার মাকে ছাড়া একা দূরে থাকে, তাহলে তার ভবিষ্যৎ খুব একটা ভালো নাও হতে পারে। তাহলে তুমি কি চাইছো ব্যোমকেশ? আমার মনে হয় না যে রমণীবাবু শহর ছেড়ে গিয়ে এই ঘটনাগুলো থেকে দূরে পালিয়ে থাকতে পারবেন। এই শহর ছেড়ে যাওয়াটাও তার পক্ষে খারাপও হতে পারে। আমার মনে হয় তোমার তাহলে একবার রমণীবাবুর সাথে কথা বলা দরকার। যদিও আমাদের জন্য কেসটা শেষ হয়ে গেছে, তবুও আমার কথা শেষ হওয়ার আগেই ব্যোমকেশ উঠে গিয়ে টেলিফোনে একটা টেলিফোন নাম্বার ডায়াল করলো। তারপর অপর প্রান্ত থেকে কেউ টেলিফোনটা ধরতে ব্যোমকেশ বলে উঠল, হ্যালো, রমণীবাবু বলছেন? আমি ব্যোমকেশ বকশি।